আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যদি করোনাকালীন সময়ে আমাদের সবাইকে একটু বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে, অতএব আমরা এটা অবশ্যই সবাই মেনে চলবো। হ্যাঁ, বিধিনিষেধগুলো কি, যেমন আমাদের সাবান পানিতে হাত ধুতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, বাড়িতে অবস্থান করতে হবে, ঠিক আছে? তাহলে এইসবের সাথে সাথে আমাদের পড়াশোনা করতে হবে একটু, যেহেতু আমাদের সামনে তোমরা একটু পরীক্ষা একটা দিয়েছো, অর্ধবার্ষিক পরীক্ষা, এবং আরেকটা সামনে আসছে বার্ষিক। আমরা দেখি বার্ষিকের পড়াশোনাগুলো একটু সামনে এগিয়ে যেতে পারি, যাতে একটু ভালো মতো একটু রেজাল্ট করতে পারি, তার লক্ষ্যে আমরা একটু পড়াশোনা করি। এসব আমরা আজকে বার্ষিকের যে তোমাদের অধ্যায়গুলো আছে তার মধ্যে প্রথমে আছে তৃতীয় অধ্যায়। আজকে আমরা তৃতীয় অধ্যায় গৃহ ব্যবস্থাপনা, তৃতীয় অধ্যায় আজকে আমরা পড়াশোনা শুরু করব। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। আমরা জানি একটি গৃহে অনেক ব্যবস্থাপনা থাকে। সেই ব্যবস্থাপনাগুলো কি হতে পারে, আমাদের গৃহে কি কি সুযোগ সুবিধাগুলো দিতে পারে, সেই লক্ষ্যে আমরা একটু পড়াশোনা করব। আচ্ছা, এখন দেখো, আমরা কিন্তু গৃহ শব্দ পেয়েছি যে আমরা যেখানে বসবাস করি, আসলে সেটাই হচ্ছে গৃহ। এখন আমরা এই গৃহটা যেন আমাদের শান্তিপূর্ণ হয়, সেজন্য আমাদের অনেক কাজ করতে হয়। আশা আকাঙ্ক্ষা আমাদের যেন পূরণ হয়, সেই লক্ষ্যে আমাদের কিছু কাজ করতে হয়। হ্যাঁ, তো এই লক্ষ্যগুলো আমাদের ঠিক রেখে বাড়িতে অনেক কাজ করতে হয়। এসব এখন আমরা দেখি যে কাজগুলো আমরা কীভাবে করলে কীভাবে ভালো হবে, সেই কাজগুলো কি কি হতে পারে। এখন দেখো, আমরা চিন্তা করবো কাজ করার আগে গৃহে যে কে বা কারা কাজ করছে। আমাদের একটি গৃহে কাজ করতে গেলে কে করছে এবং কারা করছে, এটা আমাদের চিন্তা করতে হবে। তারপর কেন করা হচ্ছে আসলে কাজটা, হ্যাঁ, এবং কীভাবে করা হচ্ছে, এই তিনটা জিনিস যদি আমরা মাথায় রেখে কাজ করি, তাহলে আমাদের কাজগুলো কী হবে, সুষ্ঠুভাবে সম্পাদন হবে। আচ্ছা, এখন এই প্রশ্নগুলো যদি আমরা বের করেছি, এখন আমরা এই উত্তরগুলো জানার জন্য চেষ্টা করব। আচ্ছা, আমরা কিন্তু বাড়িতে যে কাজগুলো করি, হ্যাঁ, টাকা পয়সা বৃদ্ধি করার জন্য বা শ্রম দিয়ে আমরা যে সম্পদ ব্যবহারগুলো করি বা কাজগুলো করি, পরিবারের লক্ষ্য অর্জনের জন্য কিন্তু করি। আসলে আমরা যে কাজই করি না কেন, আমাদের একটা লক্ষ্য থাকে, পরিবারের একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যকে পূরণ করার লক্ষ্যে। প্রতিটা পরিবারই কিন্তু একটা লক্ষ্য থাকে এবং একটা উদ্দেশ্য থাকে। এই লক্ষ্যগুলো অর্জনের জন্য আমরা কিছু উপায় বা ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমরা প্রথমে কি করি, একটা লক্ষ্য ঠিক করি যে আমরা কি করব, আমাদের লক্ষ্যটা আসলে কি, এবং সেই লক্ষ্য, এটা একটা পরিকল্পনা আমরা বলতে পারি, এবং সেই পরিকল্পনা হিসেবে আমরা চিন্তা করি। তারপর আমরা কি করি, পরিবারের সব সদস্যরা মিলে কি করি, একসঙ্গে বসে চিন্তা করি এবং তার একটা সমাধান করার চেষ্টা করি এবং সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি যে কীভাবে আমরা কাজগুলো সম্পন্ন করলে কাজগুলো ভালো হবে এবং সঠিকভাবে লক্ষ্যে পৌঁছানো যাবে। তাহলে অবশ্যই সে কাজে ভালো মন্দ যাচাই করে দেখে নিব যে আমাদের কাজটাতে সবার শেষে সফলতা আসলো কিনা। আমরা শুধু কাজ করলেই হবে না, কাজের শেষে আমাদের দেখতে হবে যে কাজের সফলতা কতটুকু আমাদের হয়েছে, সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা বলতে পারি যে পরিবারের লক্ষ্যগুলো অর্জনের জন্য বিভিন্ন সম্পদ ব্যবহার করে, যেমন পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন, এইগুলোকে যদি আমরা চিন্তা ভাবনা করে এগিয়ে যাই, তাহলে এগুলোকে এক কথা আমরা কী বলতে পারি, এগুলোকে আমরা এক কথায় গৃহ ব্যবস্থাপনা বলতে পারি। তাহলে গৃহ ব্যবস্থাপনার 4টি ধাপ আছে, সেই ধাপগুলো যদি আমরা সঠিকভাবে সেই হিসেবে কাজ করতে পারি, তবে আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ হবে, সম্পন্ন হবে। তাহলে আমাদের 4টা ধাপ হচ্ছে কি, এসব আমরা জেনে নিই। সেই 4টি ধাপ হচ্ছে, আমরা বোর্ডে লিখে দিই, তোমরা দেখো, লিখে নিতে পারো তোমরা খাতায়। আচ্ছা, গৃহ ব্যবস্থাপনার ধাপ বা স্তর, ধাপও বলতে পারি বা স্তরও বলতে পারি। কয়টি? 4টি। আচ্ছা, 1 নম্বর হচ্ছে পরিকল্পনা, 2 নম্বর সংগঠন, 3 নম্বর নিয়ন্ত্রণ, শেষে ধাপ হচ্ছে মূল্যায়ন। এই 4টি ধাপ, গৃহ ব্যবস্থাপনার 4টি ধাপের নাম হচ্ছে
প্রথমে পরিকল্পনা, তারপর আছে সংগঠন, নিয়ন্ত্রণ এবং সর্বশেষ হচ্ছে মূল্যায়ন। এখন আমরা এই 4টি ধাপ সম্পর্কে একটু আলোচনা করব সংক্ষেপে, যাতে তোমরা বুঝতে পারো যে 4টি ধাপের সমন্বয়ে কেমন করে আমাদের পারিবারিক লক্ষ্য এবং উদ্দেশ্য সাধিত হয়। তাহলে এটা একটা গৃহ ব্যবস্থাপনা আমরা কর্মপদ্ধতি বলতে পারি, হ্যাঁ, যেটা একটা ধাপের মাধ্যমে প্রতিটা ধাপ বা স্তর পার হয়ে আমরা আমাদের গৃহ ব্যবস্থাপনা স্তরগুলো সঠিকভাবে সম্পন্ন করাই হচ্ছে আমাদের লক্ষ্য। প্রথমে হচ্ছে পরিকল্পনা। আমরা বলতে পারি যে গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ বা স্তর। যে কোনো কাজ করতে গেলে এবার আমাদের কিন্তু একটা চিন্তা বা সিদ্ধান্ত বা একটা পরিকল্পনা থাকে, হ্যাঁ। তো এটা পরিকল্পনা করতে গেলে কীভাবে কাজটি করা হবে, কে করবে, কীভাবে করবে, এই যে চিন্তা ভাবনাগুলো করার নামই হচ্ছে পরিকল্পনা। আচ্ছা, পরিকল্পনা করে নিলে আসলে কি হয় জানো, কাজটা সহজ হয়ে যায়। যে কোনো কাজ করার আগে আমাদের পরিকল্পনা থাকতে হবে, তবে আমাদের কাজটা কি হবে, সহজ হবে। আর সংগঠনে কি বলছে, সংগঠনে বলছে যে বিভিন্ন কাজগুলো যে আমরা করলাম বা করাবো, এই বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করা, অর্থাৎ কাজ, কর্মী এবং সম্পদ, এই তিনটা যে একটা সমন্বয়, এই সমন্বয় সাধন করাই হচ্ছে সংগঠন। 3 নম্বর আছে নিয়ন্ত্রণ। হ্যাঁ, নিয়ন্ত্রণ কি বলছে, নিয়ন্ত্রণ হচ্ছে গৃহীত পরিকল্পনা যে বাস্তবে রূপ দেওয়া, সেটাই হচ্ছে নিয়ন্ত্রণের একটা ধাপ। হ্যাঁ, বিভিন্ন পর্যায়কে এটা কার্যকরের একটা ব্যবস্থাপনা করার মানে হচ্ছে নিয়ন্ত্রণ। মানে গৃহীত পরিকল্পনা বাস্তবে রূপ দিতে হবে এবং সংগঠনের বিভিন্ন ধারাকে কার্যকর হচ্ছে সংগঠন, নিয়ন্ত্রণ। এবার আসি সর্বশেষ ধাপ বা স্তরের নাম হচ্ছে মূল্যায়ন। আমরা যে কাজগুলো এতক্ষণ করে আসছি বা প্রথমে পরিকল্পনা করেছি, তারপরে কাকে দিয়ে কীভাবে করানো হবে, কোথায় কীভাবে করবে, কাজকর্মী এবং সম্পদের সমন্বয় সাধন করা এবং সব নিয়ন্ত্রণে বলছে যে সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া এবং সর্বশেষ পর্যায়ে মূল্যায়ন, যেটা বলছে যে তোমাকে দেখতে হবে যে কাজটা যে আমি এতদিন করলাম সেই কাজটা কেমন হয়েছে আমার, হ্যাঁ, তাকে মানে যাচাই বাছাই করা যাকে বলা হয়। এটা হচ্ছে সর্বশেষ ধাপের নাম হচ্ছে মূল্যায়ন। মূল্যায়নটা হচ্ছে সর্বশেষ একটা ধাপ বা স্তর। কাজের ফলাফল ভালো হলো না মন্দ হলো, এটাকে আসলে যাচাই করার নাম হচ্ছে মূল্যায়ন। কাজটি সফলতা বা ব্যর্থতা মূল্যায়ন করার ফলে বোঝা যায় যে ভবিষ্যতে কাজটি কীভাবে আমরা আবার করবো, করলে কেমন হবে, ঠিক হবে কিনা, কোন কাজটি কীভাবে করা যাবে, তবে আমি সফলতা অর্জন করতে পারবো। সেটা আমাদের শিক্ষা দিচ্ছে কি মূল্যায়ন একটা পর্যায়ে, শেষের পর্যায়ে, সর্বশেষ ধাপ মূল্যায়ন। আচ্ছা, এবার আসি আমরা গৃহ ব্যবস্থাপনার পরিকল্পনার গুরুত্ব। এখন আমরা দেখবো যে এই পরিকল্পনা আসলে গুরুত্ব কতটুকু। পরিকল্পনার গুরুত্ব, আমরা জানি যে গৃহ ব্যবস্থাপনার 4টি স্তর আছে। সেই স্তরের মধ্যে প্রথম স্তরের নাম বা ধাপের নাম হচ্ছে পরিকল্পনা। আসলে এই পরিকল্পনার গুরুত্ব কতটুকু এটা আমাদের এখন জানতে হবে। আমরা কিন্তু পরিকল্পনার মাধ্যমে জানতে পারি যে ঠিক করে নিই যে কোন কাজের পর আমরা কোন কাজটা করব, হ্যাঁ, কীভাবে করলে কাজটা সহজ হবে। তাই পরিকল্পনা থাকলে আসলে কি হয়, আমাদের কাজটা সহজ হয়ে যায়। এটি হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা করে যদি আমরা কাজ করি তাহলে দেখবি আমাদের ভুল ত্রুটি কিন্তু কম হয়, হ্যাঁ, এতে আমাদের কাজটা সহজে হয়ে যায় এবং সময় মতো হয়ে যায়। আর পরিকল্পিত কাজের সুবিধা কি, যে কিছু কিছু সুবিধা আছে। সেই সুবিধাগুলো কি, সেই সুবিধাগুলো হচ্ছে সারাদিন কোন কাজের পর কোন কাজ তা জানা যাবে। পরিকল্পনার কাজের সুবিধা। এখন আমরা জেনে নিব যে পরিকল্পনা হিসেবে কাজ করলে আসলে সুবিধাগুলো কি কি। 1 নম্বর হিসেবে বলতে পারি সারাদিন কোন কাজের পর কোন
করা হবে তা জানা যায়, তা জানা যায়। তাহলে পরিকল্পিত কাজের সুবিধা হচ্ছে যে সারাদিন আমরা যে কাজটা করব, কোন কাজে পর কোন কাজটা করলে ভালো হবে সেইটা জানা যায়। এটা হচ্ছে পরিকল্পিত একটা কাজের একটা সুবিধা। দ্বিতীয় সুবিধা কি? সব কাজ সময় মতো সম্পন্ন করা যায়। সব কাজ তোমরা লিখে নিবে, সময় মতো সম্পন্ন করা যায়। সব কাজ সময় মতো হয়ে যাবে। পরিকল্পিত যদি আমরা কাজটা করি তাহলে সময় মতো সব কাজই আমরা কমপ্লিট করতে পারবো। এখানে আমার পয়েন্ট হচ্ছে কোনো বিশৃঙ্খলা দেখা দেয় না। পরিকল্পিত কাজের আরেকটি সুবিধা হচ্ছে 3 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বিশৃঙ্খলা দেখা যায় না। আমরা যদি একটা কাজের পর একটা কাজ করি তাহলে কিন্তু সুবিধা মতো সব কাজই হয়ে যাবে, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। 4 নম্বর বলছে যে সময়, শক্তি, টাকা পয়সা, সময়, শক্তি, টাকা পয়সা ইত্যাদি সম্পদের সঠিক ব্যবহার, ইত্যাদি সম্পদের সঠিক ব্যবহার হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সময়, শক্তি, আমাদের যে সময়টা সেটা বেঁচে যায়। হ্যাঁ, আমাদের অতিরিক্ত কাজ করতে হয় না, শক্তি খরচ হচ্ছে না, টাকা পয়সা খরচ হচ্ছে না। হ্যাঁ, এগুলো কাজ করলে আমাদের সম্পদের সঠিক ব্যবহার করা যায়। 5 নম্বর পয়েন্টে বলছে যে কোনো কাজেই সফল হওয়া যায়। আমরা যে কোনো কাজ করি না কেন, যদি এভাবে কাজ পরিকল্পনা থাকে আমাদের, তাহলে আমাদের যে কোনো কাজে আমরা সফলতা অর্জন করতে পারি খুব সহজেই। তাহলে আজকে আমরা জানলাম যে পরিকল্পিত কাজ করতে গেলে পরে এই সুবিধাগুলো আমাদের ঘটে থাকে, আমরা খুব সহজেই আমাদের কাজগুলো হয়ে যায়। আচ্ছা, এখন এখানে বলছে যে অপরিকল্পিত কাজ, যদি পরিকল্পনা না থাকে তাহলে কি হয় দেখো এসো আমরা দেখি। অপরিকল্পিত কাজ বলছে পরিকল্পনার উল্টো পিঠে বলা হচ্ছে যে এটা অপরিকল্পিত কাজ। পরিকল্পিত কাজের বিপরীত কথা হচ্ছে অপরিকল্পিত কাজ। এখন একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিই যে কল্পনা একটা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। হ্যাঁ, তার কি পরীক্ষা? অঙ্ক পরীক্ষা হলো। গতকাল স্কুল থেকে বাসায় এসে সেই বন্ধুর সাথে ফোনে কি করছে? গল্প করছে। সন্ধ্যার পর অনেকক্ষণ টেলিভিশনে দেখেছে। রাতে খাবার পর সে আবার ছবি এঁকেছে। অযথা সময় যে নষ্ট করলো পরীক্ষার জন্য, সে কিন্তু কি করেছে? কোনো সময় নিতে পারেনি, নিজেকে পড়াশোনা কোনো সময় সে নিজে দেয়নি। ফলে দেখা গেল তার পরীক্ষাটা কি হলো না, ভালো হলো না, এবং সে ভালো একটা নাম্বারও পেল না। তাহলে আমাদের কি দেখলাম যে আমাদের জীবনের লক্ষ্য অনেক, কিন্তু আমাদের কাজ সেই হিসাবে কিন্তু অনেক কাজ করতে হয়। সেই জন্য পরিকল্পনা না থাকলে আমরা সবসময় সঠিক কাজ সম্পন্ন করতে পারবো না, এবং সেই কাজগুলো কী হয়ে যাবে? অবসরে হয়ে যাবে। আমরা কোনো কাজও ভালো করতে পারবো না, এবং আমাদের সফলতা আমাদের আসবে না। তাহলে দেখা যাচ্ছে যে ঠিকমতো সময়কে মূল্য দিলে, সময় করলে আমাদের সময়টা বেঁচে যাবে, এবং আমাদের কাজটা ভালো হবে যদি আমরা সময় হিসেবে কাজ করি। আচ্ছা, এবার আসো পার্ট 3। গৃহ ব্যবস্থাপনা পার্ট 3 কি আছে দেখো। পার্ট 3 গৃহ ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণ। গৃহ ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণ। গৃহ ব্যবস্থাপনাতে দেখা যাচ্ছে যে সিদ্ধান্ত আসলে কি হিসেবে কাজ করে, সিদ্ধান্ত আসলে কতটুকু গুরুত্ব,
সেখানে আমরা এখন এখানে সে বিষয়ে আলোচনা করব। যে কোনো কাজ করার আগে অনেকগুলো পন্থা বা পথ থাকে বা উপায় থাকে, তাই না? তো সেগুলোর মধ্য থেকে সবচেয়ে ভালো উপায়টাকে আমরা যখন গ্রহণ করি সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। আমাদের সামনে অনেক সময় দেখা যায় যে কোনো কাজে গেলে দেখা যায় অনেকগুলো পথ থাকে বা উপায় থাকে, তখন আমরা চিন্তা করব আমার জন্য কোন কাজটা বা কীভাবে গেলে এটা ভালো হবে, সেখানে একটা সিদ্ধান্ত আমাকে গ্রহণ করতে হয়। সেটাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। কাজের সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি। আর সিদ্ধান্ত হচ্ছে একটা প্রথম পদক্ষেপ। আর যদি সিদ্ধান্ত সঠিক না হয় তাহলে আমাদের লক্ষ্য অর্জনও কিন্তু সহজ হয় না। আর যদি সিদ্ধান্ত ভুল হয়ে যায় তাহলে লক্ষ্য অর্জনও হয় না। সময় কাজের প্রয়োজনে আমাদের প্রায় নতুন কী করতে হয়, সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সময়ের প্রয়োজনে। এখন সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হচ্ছে দুই প্রকারের হতে পারে এখানে। সিদ্ধান্ত দুই রকম হতে পারে। সিদ্ধান্ত দুই প্রকার। সিদ্ধান্ত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে একক সিদ্ধান্ত, আর দুই নম্বর হচ্ছে দলীয় সিদ্ধান্ত। একক সিদ্ধান্ত কি বলছে? ছোট কোনো সমস্যায় পড়লে বা অবস্থার পরিবর্তনে যে সিদ্ধান্তটা তুমি নিজে নিতে পারো, একা নিতে পারো, সেটাই হচ্ছে একক সিদ্ধান্ত, যাকে বলে একক সিদ্ধান্ত। আর দলীয় সিদ্ধান্ত কি? দলীয় সিদ্ধান্ত হচ্ছে পরিবারে অনেক সমস্যা অনেক সময় দেখা দেয়, যেগুলো খুবই জটিল আকারে হয়। যখন আমরা নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারি না, তখন পরিবারের আমাদের ছোট বড় অনেকে সবাই মিলে সব সদস্যের সাথে একসঙ্গে আলোচনা করে যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে থাকে, তাকে বলা হয় দলীয় সিদ্ধান্ত। যখন আমরা নিজে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারি না, যখন আমরা পরিবারের সবার সাথে ছোট বড় সবার সাথে বসে একটা আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে বলা হচ্ছে দলীয় সিদ্ধান্ত, দলের একটা সিদ্ধান্ত। এই দলীয় সিদ্ধান্ত কি হয় জানো? অনেকের মতামত পাওয়া যায়, একজন এক মত পাওয়া দেয়, ফলে কিন্তু সমস্যার সমাধানে অনেক পথ কিন্তু সামনে এসে যায়, এবং সেখান থেকে আমরা যেটা ভালো একটা সিদ্ধান্ত বা পথ, সেই পথটা কী করতে পারি? বেছে নিতে পারি। আর এই যে সিদ্ধান্ত আমরা গ্রহণ করার কিছু কিন্তু ধারাবাহিক নিয়মও আছে। আমরা যে সিদ্ধান্তটা নিব সেটারও কিন্তু কিছু নিয়ম আছে। নিয়মগুলো হচ্ছে, প্রথম নিয়মে বলছে যে প্রথমে আমাদের কী করতে হবে? সমস্যাটা আমাদের বুঝতে হবে এবং সেই সম্পর্কে একটা আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে যে আসলে সমস্যাটা কী। দুই নম্বর হচ্ছে সমস্যা সমাধানের কয়েকটা পথ বা উপায় খুঁজতে হবে। আমি এখন এই সমস্যা সমাধানের জন্য অনেকগুলো পথ বা উপায় বের করতে হবে এবং খুঁজে বের করে রাখতে হবে। এবং ওই 3 নম্বর পয়েন্টে বলছে যে পন্থগুলোর সম্পর্কে প্রত্যেকটা সম্পর্কে চিন্তা করতে হবে। এই যে আমি অনেকগুলো পথ বা উপায় বের করে নিলাম, এবং প্রত্যেকটা পথই আমাকে চিন্তা করতে হবে আসলে কোন পথে কী বলছে বা কীভাবে যাব। 4 নম্বর বলছে যে উপায় বেশি ভালো মনে হবে, অর্থাৎ যে উপায় অবলম্বন করলে আমরা সহজেই সে কাজটা সমাধান করতে পারবো, সেই পথটা আমাদের কী করতে হবে? বেছে নিতে হবে। তারপরে বলছে যে উপায় বা সিদ্ধান্ত আমরা নিলাম, সে নেওয়ার পরে অর্থাৎ সিদ্ধান্তকে অবশ্যই কাজে কী করতে হবে? পরিণত করতে হবে। তা নাহলে সিদ্ধান্ত যেটা আমি নিলাম সেটা কোনো উপকারে আসবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রথমে অবশ্যই চিন্তা করতে হবে, সিদ্ধান্ত সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে, এবং সেই ধারণায় থেকে আমি অনেকগুলো পথ বা উপায় বের করবো, এবং উপায় বের করার পরে প্রত্যেকটা উপায় সম্পর্কে চিন্তা করবো আলাদাভাবে, এবং যে উপায় বা পথ আমি বের করলাম সেটার মধ্যে যেটা সবচেয়ে আমার জন্য সঠিক বলে মনে হবে সেটা গ্রহণ করতে হবে। শুধু গ্রহণ করলে হবে না, সেটাকে বাস্তবে আমাদের সিদ্ধান্তে কি রূপ লাভ দিতে হবে, তবে আমার সিদ্ধান্তটা সঠিক হবে এবং উপকারে আসবে। তাহলে আমরা আজকে গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে যে পড়াশোনাটা আমরা করলাম বা শিখলাম, সেখান থেকে আমরা কী শিখলাম? গৃহ ব্যবস্থাপনার ধাপ কয়টি আমরা শিখলাম? 4টি। প্রথমে আছে পরিকল্পনা, তারপরে আছে সংগঠন, তারপরে আছে নিয়ন্ত্রণ, এবং পরে শেষে আছে মূল্যায়ন। তারপর আমরা শিখলাম যে এই পরিকল্পনার গুরুত্ব। তারপর আমরা শিখলাম যে সিদ্ধান্ত করে সঠিক সিদ্ধান্ত, গৃহ ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণ আমরা কীভাবে নিব, এবং সিদ্ধান্ত কয় প্রকার কী কী, এবং সিদ্ধান্ত গ্রহণ করার কিছু পদ্ধতি বা পন্থা আছে যেটা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাহলে আজকে আমি তোমাদেরকে এই পর্যন্তই
থাকবে পড়া। এবং তোমরা এই অধ্যায় থেকে বাড়িতে অবশ্যই এই রিডিংগুলো খুব ভালো মতো পড়বে, যাতে আমরা এমসিকিউগুলো ভালো মতো অ্যান্সার করতে পারি ভবিষ্যতে যদি পরীক্ষাতে আমাদের এগুলো অবশ্যই খুব কাজে আসবে। আমরা অবশ্যই রিডিংগুলো পড়বো যাতে ভালো মতো আমরা এমসিকিউগুলো কমপ্লিট করতে পারি। এবং তোমরা অনুশীলনী প্রশ্নগুলো যেগুলো আছে, বিশেষ করে তোমার ক খ নাম্বারের প্রশ্নগুলো অবশ্যই করতে হবে যাতে তোমরা ভালো মতো অ্যান্সার করতে পারো। এবং বাড়িতে তোমাদের পড়া থাকবে তৃতীয় অধ্যায়ের, বাড়ির পড়া থাকবে তোমাদের তৃতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন, একের গ, ঘ, দুইয়ের গ, ঘ নম্বর। তাহলে আজকে আমরা এই অধ্যায়টা মোটামুটি কমপ্লিট করতে পেরেছি। আশা করি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। এবং বাড়িতে যদি একটু রিডিং করো, আশা করি তোমাদের আরও উপকার আসবে। এবং অবশ্যই বাড়ির কাজে তোমরা এই প্রশ্নগুলো করা থাকবে, তোমরা ভালো মতো অধ্যয়ন করবে। এবং আগামী সপ্তাহে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো এরপরে অধ্যায়। এ পর্যন্ত রাখি, তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।